বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। পূর্ণ যখন ঠাকুরের নিকটে প্রথম আগমন করে তখন তাহাকে নিতান্তই বালক বলে বোধ হয়। বোধহত তার বয়স সবেমাত্র 13 বছর উত্তীর্ণ হয়েছে। পুণ্যের সঙ্গে দেখা করবার আগ্রহে আমরা ঠাকুরকে সময় সময় দদ্দরিত ধারে চোখে জল ফেলতে দেখেছি। তাহার ওইরূপ আচরণে আমাদের বিস্মিত হতে দেখে ঠাকুর বলেছিল, পুণ্যের উপরে এই টান দেখে তোরা অবাক হচ্ছিস? নরেন্দ্রের জন্য প্রথম প্রথম প্রাণ যেরূপ ব্যাকুল হতো ও যেরূপ ছটপট করতাম তা দেখলে না জানি কি বলতিস। পূর্ণ ঠাকুরের পূর্ণ দর্শন দ্বিতীয়বার লাভ করেছিল এবং সেদিন সে খুব আনন্দ পেয়েছিল। ঠাকুর সেদিন সিংহময়ী জননীর মতো তাহাকে স্বহস্তে নিজে খাইয়ে দিয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোর কি বলে মনে হয় বল দেখি। পূর্ণ ভক্তি গদগদ কণ্ঠে বলেছিল, আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। বালক পূর্ণ দর্শন মাত্রেই যে তাকে সর্বোচ্চ আধ্যাত্মিক আদর্শরূপে গ্রহণ করতে পেরেছে এ কথা জেনে ঠাকুরের সেদিন বিস্ময় ও আনন্দের অবধি ছিল না। তিনি তাহাকে সর্বান্তঃকরণে আশীর্বাদপূর্বক শক্তিপুত মন্ত্র সহিত সাধন রহস্যে উপদেশ দিয়েছিলেন। দক্ষিণেশ্বরে আগমনের অল্পকাল পরে আমাদের সুপরিচিত জনৈক ব্যক্তিকে বৈকুণ্ঠনাথ সান্যাল ঠাকুর একদিন নিজের গৃহে মহাপ্রভু সংকীর্তনের ছবিখানি দেখিয়ে বললে, সকলে কেমন ঈশ্বরীয়ভাবে বিভোর হয়েছে দেখেছিস? তখন ওই ব্যক্তি অর্থাৎ বৈকুণ্ঠনাথ সান্যাল বললেন, ওরা সব ছোট লোক মহাশয়। ঠাকুর বলল, সে কি রে, ও কথা বলতে আছে? ওই ব্যক্তি বলল, হ্যাঁ মহাশয়, আমার নদিয়ায় বাড়ি, আমি জানি বৈষ্ণব ফৈষ্ণব ছোট লোক হয়। ঠাকুর বলল, তোর নদিয়ায় বাড়ি? তবে তোকে আর একটা প্রণাম করি। আচ্ছা, রাম প্রভৃতি, ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলল, ইহাকে অবতার বলে, তোর কি মনে হয় বল দেখি। ওই ব্যক্তি বলল, তারা তো ভারী ছোট কথা বলে মহাশয়। ঠাকুর বলল, সে কি রে, ভগবানের অবতার বলে আর তুই বলছিস ছোট কথা বলে? ওই ব্যক্তি বলল, হ্যাঁ মহাশয়, অবতার তো ঈশ্বরের অংশ, আমার আপনাকে সাক্ষাৎ শিব বলে মনে হয়। ঠাকুর বলল, বলিস কি রে? ওই ব্যক্তি তখন বলল, ওই রূপ মনে হয়, তা কি করব বলুন? আপনি শিবের ধ্যান করতে বলেছেন, কিন্তু নিত্য চেষ্টা করলেও উহা কিছুতেই করতে পারি না। ধ্যান করতে বসলে আপনার প্রসন্ন মুখখানা সম্মুখে জলজল করতে থাকে এবং ওই মুখ সরিয়ে আমি শিবকে কিছুতেই মনে আনতে পারি না, ইচ্ছাও হয় না। সুতরাং আপনাকে শিব বলে ভাবি। ঠাকুর হাসতে হাসতে বলল, বলিস কি রে, আমি কিন্তু জানি আমি তোর একগাছি ছোট কেশের সমান। যাই হোক, তোর জন্য বড় ভাবনা ছিল, আজ নিশ্চিন্ত হলাম। ঠাকুর প্রায় আমাদের বলতেন, সাধুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে সাধুকে বিশ্বাস করবি। সাধু অপরকে যাহা শিক্ষা দেয় স্বয়ং তাহা অনুষ্ঠান করে কিনা সে বিষয়ে বিশেষ লক্ষ্য করতে ঠাকুর আমাদের সর্বদা উৎসাহিত করতেন। বলতেন, কথায় এবং কার্যে মন ও মুখে যাহার মিল নাই তাহার কথায় কখনো বিশ্বাস করতে নেই। ঠাকুরের ওইরূপ শিক্ষার প্রেরণায় আমরা সকলে তাহার আচরণসমূহ বিশেষভাবে লক্ষ্য করতাম। কেউ কেউ আবার উহার প্রভাবে তাহাকে পরীক্ষা করতেও পশ্চাৎপদ হয়নি। ফলে দেখা গেছে, নিজ নিজ বিশ্বাস ভক্তি বৃদ্ধির জন্য সরলান্তকরণে আমরা তাহার উপরে যে যা আবদার অত্যাচার করেছি সে সকলই তিনি প্রসন্ন মনে সহ্য করেছেন। যোগীন্দ্র ঠাকুরের একজন অন্যতম প্রধান শিষ্য ছিলেন। তাহার বাসভবন দক্ষিণেশ্বরের মন্দিরের নিকটেই ছিল। সেই জন্য তিনি বহুক্ষণ ঠাকুরের সঙ্গলাভের অবসর পাইতেন। ঠাকুরের নিকট সমস্ত দিবস অতিবাহিত করে যোগীন্দ্র একদিন দেখলেন, সন্ধ্যার সময় সমবেত ভক্তগণে সকলেই একে একে বিদায় নিয়ে নিজ ভবনে চলে গেলেন। কোনরূপ প্রয়োজন উপস্থিত হলে রাত্রে লোকের অভাবে ঠাকুরের কষ্ট হতে পারে ভেবে
তিনি সেদিনকে বাড়িতে ফেরার সংকল্প ত্যাগ করলেন। ঠাকুরও যোগিনের ওই রূপ করায় বিশেষ প্রসন্ন হলেন। ঈশ্বরীয় আলাপে ক্রমে রাত্রি 10টা বেজে গেল। ঠাকুর তখন জলযোগ করলেন এবং যোগীন্দ্র ভোজন শেষ হলে তাকে গৃহের মধ্যে শয়ন করতে বলে স্বয়ং তিনি নিজেও শয্যা গ্রহণ করলেন। রাত্রি দ্বিপ্রহর অতীত হলে ঠাকুর বাইরে যাবার ইচ্ছা উপস্থিত হওয়ায় তিনি যোগিনের দিকে চেয়ে দেখলেন সে অকাতরে ঘুমাচ্ছে। কাঁচা ঘুম ভাঙাইলে কষ্ট হবে ভেবে তাহাকে না ডেকে ঠাকুর একাকী পঞ্চবটী অভিমুখে অগ্রসর হয়ে ঝাউতলার দিকে চলে গেলেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।